আমরা এই মুহূর্তে রয়েছি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিক বাইরে। আগামীকাল এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরেই 6 নম্বর প্ল্যান্ট চালু করার দাবিতে এবং স্থায়ী চাকরির দাবিতে ডিওয়াইএফআই সমাবেশ করবে, হবে রক্তদান শিবিরও। তার আগে এইখানকার স্থানীয় সিআইটিউ নেতৃত্ব কি দাবি করছেন এবং শ্রমিকদের কি কি সমস্যা রয়েছে এবং বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর প্ল্যান্টের দাবি হঠাৎ করে কেন, তা নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় সিআইটিউ নেতৃত্ব। আমরা প্রথমেই জেনে নেব, দাদা, হঠাৎ করে 6 নম্বর প্ল্যান্টের দাবি কেন হচ্ছে? ডিওয়াইএফআই করছে, আপনারা সিআইটিউর পক্ষ থেকে কি এই দাবিকে সমর্থন করছেন এবং এই দাবি কেন? না, 6 নম্বর ইউনিট তো আমাদের শুধু সমর্থন নয়, সিআইটিউরও দাবি। বক্রেশ্বর তাপবিদ্যুতের প্রথম থেকেই 1, 2, 3, 4, 5 তার সঙ্গে 6 নম্বর ইউনিট হওয়ার জন্যে যে জায়গা অধিগ্রহণ করা হয়েছিল, এই 6 নম্বর ইউনিটের জায়গা অধিগ্রহণ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে এই এলাকার মানুষ নির্দ্বিধায় বৃষ্টি মাথায় নিয়ে জায়গা ছেড়ে দিয়েছিলেন যাতে বক্রেশ্বর তাপবিদ্যুতের 6 নম্বর ইউনিটটা হতে পারে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের বিপর্যয়ের কারণে এখানে 6 নম্বর তাপবিদ্যুৎ ইউনিট গড়ে ওঠেনি। পুনরায় আমরা দাবি করছি যে মানুষ যেভাবে নিজেদের সমস্ত কষ্ট স্বীকার করে নিয়ে 6 নম্বর ইউনিটকে জায়গা করে দিয়েছে, সেই 6 নম্বর ইউনিট আবার করতে হবে এবং তার ফলে এই এলাকার অর্থনীতিতে প্রভাব পড়বে, এই এলাকার যুব সমাজের কাজের আরও বেশি বেশি করে কর্মসংস্থান হবে। এই কারণেই 6 নম্বর ইউনিটের মূলত দাবি আমাদের। যেমনটা তিনি বলছিলেন যে 6 নম্বর ইউনিট বামফ্রন্ট সরকারের সেই পরিকল্পনা বাস্তবায়িত যেমনটা হয়নি, যেমন মানুষের একটি আবেগ রয়েছেন। তিনি বলছিলেন যেভাবে মানুষ বৃষ্টি মাথায় নিয়ে এই জায়গা ছেড়ে দিয়েছিলেন নতুন করে 6 নম্বর যে ইউনিট রয়েছে সেই ইউনিট তৈরি করার জন্য। এই মুহূর্তে এখানকার শ্রমিকদের কি অবস্থা, শ্রমিকরা কি রয়েছেন, কি দাবি দাওয়া রয়েছে তাদের, এবং কিভাবে আমরা নিয়মিত জানি যে কিভাবে ছাঁটাই চলছে। আমরা কথা বলবো যে কিভাবে শ্রমিকরা কি দাবি করছেন, এই মুহূর্তে শ্রমিকদের কি সমস্যা রয়েছে এখানে। শ্রমিকদের বিশাল সমস্যা। আমরা দিন আনি দিন খাই, প্ল্যান্টের ভেতরে যাচ্ছি, নাকে দমে আমাদের খাটাই। সমস্ত লোক এখনো পর্যন্ত চাকরি পায়নি। কি বললেন? স্থায়ী কি, আপনি কি স্থায়ী? না, স্থায়ী নেই, অস্থায়ী। আপনি কত টাকা বেতন পান? তখন 300, 350 মতন প্রতিদিন? প্রতিদিন। কতক্ষণ কাজ করতে হয়? 8 ঘন্টা। 8 ঘন্টা। হ্যাঁ। এবং ভেতরে কিরকম পরিস্থিতি, কিরকম, মানে পর- আপনি কতদিন ধরে কাজ করছেন? প্রায় 10-12 বছর হয়ে গেল। তো এখনো পর্যন্ত কেন স্থায়ী করছেন? জানি না তৃণমূল সরকার কি করবে। তৃণমূল সরকার তো এখন চিটিংবাজ। এর তো আর কিছু বলার নেই। এই বামফ্রন্ট সরকার করেছিল বলে আমরা দুমুঠো খেতে পাচ্ছি। এখন শ্রমিকদের বিশাল সমস্যা চলছে। এখন বেকার ছেলেদের কাজ নেই, কর্মসংস্থান নেই, শিল্প নেই, তো চাষিদের কোনো ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না। এই সমস্যা এখন চলছে। যেমনটা তিনি বলছেন, এলাকায় সেরকমভাবে কোনো বিকল্প অন্য কোনো কর্মসংস্থান নেই, যুবকরা প্রায় কাজ ছাড়াই অবস্থায় রয়েছেন। ভেতরের শ্রমিকদের কি যেমন রয়েছেন, একদিকে যেমন টেকনিক্যাল স্টাফ, অন্যদিকে রয়েছেন যারা একদম প্ল্যান্টে কাজ করেন, তাদের কি সমস্যা রয়েছে আমি জানবো একদম। এই মুহূর্তে ভেতরে কি সমস্যা, মানে শ্রমিকদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? যে সমস্যা হচ্ছে যে আমাদের যে বেতন, মূল হচ্ছে বেতন। এই প্রায় 6-7 বছর আগে যে বেতনটা ছিল এখন সেইটাই আছে। বেতন যে এগ্রিমেন্ট, সেটাকে এগ্রিমেন্ট একটা হয়েছে কিন্তু সেটা এখন কার্যকরী হয়নি সবটাই। আচ্ছা, রাজ্য সরকারের তরফে তো কোনো রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তা বাস্তবায়িত। 2011 সালে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এখানে অনেক কর্মসংস্থান হবে, আরও বেশি লোক হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি একটাও রক্ষা হয়নি। মানে স্থায়ী তো হয়ই নাই, অস্থায়ী লোকও কম নেওয়া হচ্ছে। এই যে, আর যারা মারা গেছে বিশেষ করে অস্থায়ী কর্মী, যারা লোডিং আনলোডিংয়ে কাজ করে কয়লাতে, তাদের যারা মানে কাজ করতে করতে মারা গেছে তাদের ছেলেদেরও নেওয়া হয়নি। আমরা বহুবার দাবি করেছি, আর কর্পোরেট অফিস দেখা যাচ্ছে এরা যে কর্পোরেট অফিস থেকে যতক্ষণ অনুমোদন না আসবে হবে না। এই জন্যে অনেকে মারা গেছে, এবং তারা সবাই ল্যান্ডলুজার, কিন্তু যারা কাজ করতো অনেকে ল্যান্ডলুজার আছে, বর্গাদার আছে, মারা গেছে তারা। এই অবস্থা আছে এখানে। এই শ্রমিকদের এই দাবি নিয়ে সিআইটিউ কিভাবে আন্দোলন ভেতরে মানে চলছে, এবং ভিতরে তো হচ্ছে আমরা এখানে প্রায় অনেকবার, 8-10 বার তো বটেই, মিছিল, মিটিং, অবস্থান গেটে, এবং জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া, এটাও হয়েছে। এবং আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও লিখিতভাবে দিয়েছি, লেবার কমিশনারকে দিয়েছি, যে এদের যারা মারা গেছে তাদের এবং বেতনটাকে বাড়ানোর জন্য।
এইটা। আর এই ভিতরে একটা অসুবিধা আছে, কাছে ভেতরে কোনো পারমিশন দিচ্ছে না জিএম ভেতরে ইয়ে করার জন্য, যে অবস্থান করার জন্য। তবুও আমরা গেটে করছি অবস্থান, আমাদের দাবি আমরা করছি, জীবন লড়াই করেও করছি আমরা, এটা আছে এখানে। বামফ্রন্ট সরকারের পরিকল্পনা মাফিক রাজ্যে বিদ্যুতের ঘাটতি কমানোর জন্য এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল। 2011 সালের পর থেকে অনেক প্রতিশ্রুতি থাকলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি। কিন্তু এই তাপবিদ্যুৎ কেন্দ্র যে পরিকাঠামো বামফ্রন্ট সরকার করে গিয়েছিল, সেই পরিকাঠামোর মধ্যেই দাঁড়িয়ে রাজ্যে প্রথম সবচেয়ে বেশি এখান থেকেই বিদ্যুৎ উৎপাদন হয়। এবং তার কি পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, এই মানে 6 নম্বর ইউনিট তৈরি হওয়ার ফলে কর্মসংস্থান একদিকে, এবং এই বিদ্যুতের যে বিপুল যে বিদ্যুৎ বাইরে রপ্তানি করা যাবে, তার যে কি পরিকল্পনা হতে পারে আমি জানবো আরেকজনের থেকে। ধরুন বামফ্রন্ট সরকার এখানে এই পরিকল্পনা নিয়েছিল বিদ্যুতের ঘাটতি কমানোর জন্য, সেখান থেকে আজকে এখানে প্রায় প্রথম স্থান দখল করছে যে পুরো রাজ্যে বিদ্যুৎ উৎপাদনে। 6 নম্বর প্ল্যান্টে আরও বিদ্যুৎ উৎপাদন হবে, এর ফলে রাজ্য সরকারই লাভ হবে। কিন্তু পরিকল্পনার অভাব কিসের জন্য, কি মনে হচ্ছে? পরিকল্পনার অভাব, বক্রেশ্বরের যে অর্থ ব্যবস্থা সেইটাকে সম্পূর্ণভাবে রাজ্য সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এখানকার শ্রমিকদের স্বার্থে বা রাজ্যের স্বার্থে ব্যবহার করা হচ্ছে না। বক্রেশ্বরের যে লাভ, আমরা বলেছিলাম যে একটা অংশ শ্রমিকদের মধ্যে সমবন্টন করা হোক, পার্মানেন্ট শ্রমিক এবং ক্যাজুয়াল শ্রমিক যারা আছে তাদের সবাইকে এর দিতে হবে অংশ, কিন্তু এরা দিচ্ছে না, উল্টে এখান থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। আমাদের প্রতি বছর বক্রেশ্বর তাপবিদ্যুতের একটা মেলা হতো 31শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত এখানে। এইবার সেই মেলাটাও বন্ধ করে দিয়েছে, শুনলাম নাকি যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। বক্রেশ্বর তাপবিদ্যুৎ এই সময়ে প্রচুর লাভ করেছে এবং আমাদের ভারতবর্ষের 1 নম্বর কারখানা বিদ্যুতের, সেখানে একটা মেলা করার মতো অর্থ সরকারের কাছে নেই বা পিডিসিএল কর্তৃপক্ষের কাছে নেই, এটা খুব আশ্চর্যজনক আর কি। তা আমরা সেটাই চাইছি যে দুর্নীতি এই অন্দরে বাসা বেঁধেছে এবং যে অব্যবস্থা, সেই অব্যবস্থাটাকে কাটানোর জন্য এই আন্দোলন, CI2 আন্দোলন করছে, যুবরা আন্দোলন করছে, চারিদিকে আন্দোলন গড়ে উঠছে এবং ক্রমশ এই এলাকার মানুষ সেই যুব আন্দোলন CI2 আন্দোলনকে সমর্থন করছে বক্রেশ্বর তাপবিদ্যুতের এই যে অপব্যবস্থা তার বিরুদ্ধে। আর একটা তথ্য দরকার আপনাদের, এই 6 নম্বর যে জায়গা না, এটা আপনার 84টা পরিবার সংখ্যালঘু তারা স্বেচ্ছায় জমি ছেড়ে দিয়েছে 2007 সালে। এর মধ্যে 5টা আছে শিডিউল কাস্ট পরিবার, একটা আদিবাসী পরিবার। এই 5টা আদিবাসী পরিবার, একটা শিডিউল কাস্ট, এরা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিয়েছে। সেই জায়গায় সামনে পড়ে আছে দেখবেন, এই জায়গা আছে, জায়গার কোনো সমস্যা নেই, এখন পরিকল্পনার অভাবে কাজটা হচ্ছে না, বা অর্থ যাই হোক, রাজ্য সরকারের কোনো পরিকল্পনা নেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।